ওয়েলকাম গাইস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান পলিটিক্স। ঠিক আছে, তো ফ্রেন্ডস, তোমরা কি জানো আমাদের ভারত সরকার তিনটি স্বতন্ত্র শাখায় বিভক্ত। সেই তিনটি স্বতন্ত্র শাখা হলো, এক হচ্ছে কি সংসদ বা পার্লামেন্ট, ঠিক আছে। দুই নম্বর হলো কি কার্যনির্বাহী প্রধান, এবং তিন নম্বরে রয়েছে বিচার ব্যবস্থা। তাহলে এই যে তিনটি দিক বা তিনটি ভাগ ভারত সরকারের, তিনটি ভাগ, ঠিক আছে, এই তিনটি ভাগের মাধ্যমে কিন্তু ভারত সরকার পরিচালিত হয়। সো গাইস, আমরা ভারতীয় বিচার ব্যবস্থা পরিচালনার জন্যই অর্থাৎ ডাব্লিউবিপি, কেপি, এসআই, এসএসসি ইত্যাদি এক্সামের প্রিপারেশন নিচ্ছি। তাহলে সবার প্রথমে আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে যথেষ্ট অবগত হতে হবে। সো ফ্রেন্ডস, আজকে আমরা ভারতীয় সংবিধান থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো পুলিশ এক্সামের জন্য অতি থেকে অতি প্রয়োজনীয়। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকের প্রথম কোশ্চেন, ক্যাবিনেট মিশন দ্বারা গঠিত হয়। এই ক্যাবিনেট মিশন কত সালে হয়েছিল? 1946 সালে 9 ডিসেম্বর। ঠিক আছে, তাহলে এই ক্যাবিনেট মিশনের দ্বারা কি গঠিত হয়েছিল? প্রস্তাবনা, মৌলিক অধিকার, গণপরিষদ, সাম্যের অধিকার। প্রস্তাবনা, মৌলিক অধিকার, গণপরিষদ, সাম্যের অধিকার। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে সি, ঠিক আছে, গণপরিষদ। এই ক্যাবিনেট মিশন দ্বারা গণপরিষদ গঠিত হয়। এই গণপরিষদে কিন্তু আমাদের সংবিধান রচনা করেছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন। দেখো, ঘুরে ফিরে এই প্রশ্নটা কিন্তু চাকরির পরীক্ষায় আসে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবে। দেখো, গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন। গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এর উত্তর কী হবে? গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। দেখো পরের প্রশ্ন, কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়? কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়? 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950। তাহলে এর উত্তর কী হবে? এর উত্তর হবে এ, 26শে নভেম্বর 1949। ঠিক আছে, এই 26শে নভেম্বর এই ভারতীয় সংবিধান কী হয়েছিল? গৃহীত হয়েছিল, ঠিক আছে। ঠিক তার 1 বছর পর কিন্তু সেই সংবিধান কার্যকরী হয়। পরের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। দেখো পরের প্রশ্ন, কবে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়? ঠিক আছে, তাহলে 1949-এ কী হয়েছে? 26শে নভেম্বর গৃহীত হয়েছে, ঠিক আছে, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে, কিন্তু কার্যকরী হয়েছে কত? এর উত্তর হবে 26শে নভেম্বর 1950। ঠিক আছে, ঠিক তার 1 বছর পর কিন্তু এটা কার্যকরী হয়েছে। দেখো পরের প্রশ্ন, কনস্টিটিউশন ডে কোন দিনটিকে বলা হয়? কনস্টিটিউশন ডে কোন দিনটিকে বলা হয়? 26শে জানুয়ারি, 26শে নভেম্বর, 15ই আগস্ট। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে 26শে নভেম্বর। ঠিক আছে, এই 26শে নভেম্বর দিনটিতে দিল্লির কনস্টিটিউশন হলে সেখানে আমাদের এই যে গণপরিষদ, সেখানকার প্রথম যে অধিবেশন হয়েছিল, গণপরিষদের প্রথম অধিবেশন, সেটা হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে। ঠিক আছে, তার জন্য সেই দিনটিকে এখন কি বলা হয়? কনস্টিটিউশন ডে। ঠিক আছে, তাহলে ওই দিনটা কোন দিন? সেটি হলো 26শে নভেম্বর। দেখো পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা কত? ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা কত? ঠিক আছে, এই গণপরিষদে কিন্তু আমাদের সংবিধান রচনা করেছে, ঠিক আছে। তাহলে এই গণপরিষদে কতজন সদস্য সংখ্যা ছিল? 299, 379, 384, ডি হচ্ছে 300। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে বি, 389। ঠিক আছে, 389। দেখো পরের প্রশ্ন, জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? পিঙ্গলি ভেঙ্কাইয়া, হরেন্দ্র কুমার, ঠাকুরদাস, ভাগর্ভ। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে এ, ঠিক আছে, পিঙ্গলি ভেঙ্কাইয়া। এই পিঙ্গলি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার নকশা তৈরি করেছেন। দেখো এর পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বিধান চন্দ্র, ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এর উত্তর কি হবে? ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তাহলে এর উত্তর হবে বি, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির প্রথম
চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত? ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত? 6, 7, 8, 9। 6, 7, 8, 9। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে 7। ঠিক আছে, এর উত্তর হবে 7। ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? 7 জন। দেখো পরের প্রশ্ন, ইউনিয়ন পাওয়ার কমিটি অ্যান্ড ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইউনিয়ন পাওয়ার কমিটি অ্যান্ড ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু। জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু। তাহলে এর উত্তর কি হবে? দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে ড্রাফটিং কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এই কমিটিগুলো কিন্তু গঠন করা হলো ভারতীয় সংবিধানটিকে যাতে ভাগ ভাগ করে আর কি রচনা করা যায়, রচনার সুবিধার্থে। সেই সংবিধানটাকে, সংবিধানের যে ধারাগুলো সেগুলোকে পর পর সাজানোর জন্য কয়েকটা ধাপে ধাপে সেগুলোকে তৈরি করা হয়। ঠিক আছে, এই ধাপগুলোই হচ্ছে কিন্তু এগুলো। ঠিক আছে, মাথায় রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো চাকরির পরীক্ষায় আসে। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে এ। ঠিক আছে, জওহরলাল নেহেরু। এই দুটো কমিটির চেয়ারম্যান ছিলেন কে? জওহরলাল নেহেরু। দেখো এর পরের প্রশ্ন, রুলস অফ প্রসিডিউর কমিটি অ্যান্ড স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান পদে কে ছিলেন? রুলস অফ প্রসিডিউর কমিটি অ্যান্ড স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান পদে কে ছিলেন? আম্বেদকর, জওহরলাল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আম্বেদকর, জওহরলাল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এই দুটো কমিটির চেয়ারম্যান ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আমার পরিশ্রমের ফল হিসেবে তোমাদের কাছে আমার এইটুকুই পাওনা। ঠিক আছে, এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউএসএ, ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, জার্মানি। ইউএসএ, ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, জার্মানি। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে এ। ঠিক আছে, ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের যে অধিকারগুলো সেগুলোকে সেখান থেকে কপি করা হয়েছে ভারতীয় সংবিধানে। দেখো এর পরের প্রশ্ন, 1976 সালে কততম সংবিধানে ভারতের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 1976 সালের কততম সংবিধানে ভারতের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 41তম, 42তম, 43তম, 26তম। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে 42তম। ঠিক আছে, 1976 সালে 42তম সংবিধান সংশোধিত হয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? প্রস্তাবনা, 11টি মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি। প্রস্তাবনা, 11টি যে মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার কিন্তু 11টি রয়েছে। আর রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি মানে রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে এ। ঠিক আছে, ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা তাকে কিন্তু সংবিধানের আত্মা বলা হয়। এটা কে বলেছেন? এটা বলেছেন ঠাকুরদাস ভাগড়। ঠিক আছে, এই নামটি মনে রাখবে। এই সংবিধানের আত্মা যে বলেছেন প্রস্তাবনাকে, এটি কে বলেছেন? ঠাকুরদাস ভাগড়। দেখো পরের প্রশ্ন, কত নং ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? কত নং ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? 32 নং ধারা, 42 নং ধারা, 24 নং ধারা। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে 32 নং ধারা। ঠিক আছে, তিনি কেন বলেছেন তার কারণটা হচ্ছে যে কি, এই 32 নম্বর ধারায় কি আছে? সেখানে আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ সংবিধানকে আমরা যদি ক্ষমতা থাকে তাহলে আমরা সেই সংবিধানকে আমরা পরিবর্তিত করতে পারবো। ঠিক আছে, আলোচনার মাধ্যমে, সেটা যেটাকে বলে পাবলিক ইন্টারভিউ। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় 14 বছরের কম বাচ্চাদের ঝুঁকিপূর্ণ বা ভারী কাজকর্মে নিযুক্ত করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নং ধারায় 14 বছরের কম বাচ্চাদের ঝুঁকিপূর্ণ
বা ভারী কাজকর্মে নিযুক্ত করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে 42 নং ধারায়, 32 নং ধারায়, 34 নং ধারায়, 24 নং ধারায়। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে 24 নং ধারায়। ঠিক আছে, এই ভারতীয় সংবিধানের যে 24 নং ধারা রয়েছে সেই ধারায় কিন্তু এটি বলা হয়েছে। দেখো এর পরের প্রশ্ন, ডিপিএসপি এর পুরো নাম কি? ডিপিএসপি এর পুরো নাম কি? দেখো এখানে উত্তর দেওয়া আছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ঠিক আছে, এর বাংলাটা কি? এর বাংলাটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি। ঠিক আছে, রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে সেই সমস্ত নীতিকে বলা হয় কি? ডিপিএসপি। ঠিক আছে, ডিপিএসপি মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন, ডিপিএসপি ভারতীয় সংবিধানের কততম ধারায় বর্ণিত হয়েছে? ঠিক আছে, এই ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতিগুলি সংবিধানের কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারায় রয়েছে? ঠিক আছে, তাহলে এর উত্তর কি হবে? 36 থেকে 51, 40 থেকে 50, 24 থেকে 42, 36 থেকে 50। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে ডি। ঠিক আছে, 36 থেকে 50 নম্বর ধারায় এই 16টি ধারা রয়েছে। আর এই 16টি ধারা হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি। ঠিক আছে, দেখো এর পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতির ধারাগুলি কোন দেশের সংবিধান থেকে সংগ্রহ করা হয়েছে? অর্থাৎ আমাদের যে রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি যে ডিপিএসপি রয়েছে সেটি কিন্তু আমরা অন্য দেশ থেকে, অন্য দেশের একটা সংবিধান থেকে সেটাকে আমরা পর্যালোচনার মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করেছি। ঠিক আছে, তাহলে এর উত্তর কি হবে? আইরিশ, সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে আইরিশ। ঠিক আছে, আইরিশ বা আয়ারল্যান্ড। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন, জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারভিউ। জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারভিউ এটি কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে? ঠিক আছে, এই জনস্বার্থ মামলা যে করা যায় এটি কিন্তু আমাদের ভারতের সংবিধানে আগে ছিল না। ঠিক আছে, এটি কত সালে এসেছে আমাদের ভারতের সংবিধানে? 1980 সালে। তাহলে এর উত্তর কি হবে? ইউএসএ, আয়ারল্যান্ড, জার্মানি। ইউএসএ, আয়ারল্যান্ড, জার্মানি। তাহলে এর উত্তর হবে ইউএসএ। ঠিক আছে, এই ইউএসএ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো এর পরের প্রশ্ন, গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিল? গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিল? 15, 20, 25, 30। 15, 20, 25, 30। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে 15। ঠিক আছে, এর উত্তর হবে 15। তাহলে তার মধ্যে একজন মহিলা মুসলিম ছিলেন। ঠিক আছে, তার নাম কি? বেগম আজিজ রাসুল খান। বেগম আজিজ রাসুল খান। দেখো এর পরের প্রশ্ন, গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল? গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল? হাতি, শের, লাঙ্গল, চিতাবাঘ। হাতি, শের, লাঙ্গল, চিতাবাঘ। তাহলে এর উত্তর কী হবে? আশা করছি তোমরা সবাই পারবে। এর উত্তর হবে হাতি। ঠিক আছে, গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল? হাতি। দেখো পরের প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন বিষয় যুক্ত করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন বিষয় যুক্ত করা হয়েছে? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি, উপরের সবকটি। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে ডি। ঠিক আছে, উপরের সবকটি। দেখো এর পরের প্রশ্ন, কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান? কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে ভারত। ঠিক আছে, এই ভারতের সংবিধান কিন্তু পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। দেখো এর পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বিধানচন্দ্র, ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু। তাহলে এর উত্তর আশা করছি তোমরা সবাই জানো। এই প্রশ্নের উত্তর আমি বলছি না। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এর পরের প্রশ্ন, গণপরিষদের মোট কতগুলো অধিবেশন হয়েছিল? গণপরিষদের মোট কতগুলো অধিবেশন হয়েছিল? তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে 11। ঠিক আছে, গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল? 11টি। আর আমাদের যে সংবিধানে যে মৌলিক অধিকার বিষয়টি রয়েছে সেই মৌলিক অধিকারও কিন্তু 11টি রয়েছে। এইটার সাথে সাথে ওইটাও মনে রাখবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, গণপরিষদের সদস্য ছিলেন না কোন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব?
গণপরিষদের সদস্য ছিলেন না কোন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে মহাত্মা গান্ধী। ঠিক আছে, গণপরিষদের তিনি কিন্তু সদস্য ছিলেন না। দেখো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান তৈরি হতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর 11 মাস 18 দিন, 4 বছর 11 মাস 18 দিন। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে এ। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেটি তৈরি হতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, দেখো লাস্ট প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল সং কবে প্রকাশিত হয়? ইন্ডিয়ান ন্যাশনাল সং কবে প্রকাশিত হয়? 24শে জানুয়ারি 1950, 24শে জানুয়ারি 1947, 22শে জুলাই 1947, 26শে জানুয়ারি 1950। তাহলে 26 নম্বর প্রশ্ন এবং 30 নম্বর প্রশ্নের উত্তর আমি বলবো না, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে